তোমাদের ক্লাস 10-এর সকলকে স্বাগত জানিয়ে কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে চলেছি। এর আগের ক্লাসগুলোতে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, আমার ধারণা তোমরা সেগুলো ঠিকমতো সব দেখছো। কোশ্চেনটা অবশ্যই খাতাতে হাতে লিখে নেবে ভিডিওটা দেখে, অথবা একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারো। তাহলে আমি যে আলোচনা করছি সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আর অনেকে সিলেবাসের বাইরে প্রশ্ন পাঠাচ্ছ, বড্ড বেশি সিলেবাসের বাইরে, ওগুলো পাঠিও না। সিলেবাসের বাইরে হলে আমি উত্তর দেবো না, কেননা আমাদের হেড স্যার মহারাজ বলেছেন আগে সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে ছেলেরা জানুক, তারপরে সিলেবাসের বাইরে যদি প্রয়োজন মনে করি আমরা শিক্ষক মশাইরা, তাহলে সেগুলো করাবো। যাই হোক, আজকের আলোচনাতে চলে আসছি। 3 দাগে যে কোশ্চেনগুলো ছিল একটু ভালো করে খেয়াল করে দেখো। ক্রসিং ওভারের দুটো গুরুত্ব লেখো। ক্রসিং ওভার, তোমরা জানো যে মিওসিস সেল ডিভিশনের দুটো ভাগ আছে, প্রথম মিওসিস এবং দ্বিতীয় মিওসিস। মিওসিস 1 আর মিওসিস 2। প্রথম মিওসিস সেল ডিভিশনে 5টি উপদশা আছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডাকাইনেসিস। এই 5টি উপদশার মধ্যে তৃতীয় উপদশাটি হলো প্যাকাইটিন, তাই তো? আমি তাই বললাম একটু আগে। এই প্যাকাইটিন উপদশাতে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর নন সিস্টার ক্রোমাটিডের কাজমা অংশে খণ্ডের বিনিময় ঘটে। এই খণ্ডাংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। আবার বলছি, প্রথম মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন, প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশাতে নন সিস্টার ক্রোমাটিডের কাজমা অংশে যে খণ্ড বিনিময় ঘটে তাকে বলা হয় ক্রসিং ওভার। যে জায়গাতে খণ্ডের বিনিময় হয় সেটা দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতন। এস অক্ষরের মতো, এই এস অক্ষরের মতো, এই এক্স 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 অক্ষরের মতো যে জায়গাটা, এটাকে আমরা কাজমা বলে থাকি। এই কাজমা অংশে নন সিস্টার ক্রোমাটিডের যে খণ্ডের বিনিময়, তাকে আমরা ক্রসিং ওভার বলে থাকি। এই ক্রসিং ওভারের দুটো গুরুত্ব তোমাদের জানতে হবে। ক্রসিং ওভারের ফলে জীবের প্রকরণ বা ভ্যারিয়েশন তৈরি হয়। 2 নম্বর, জীবের জৈব অভিব্যক্তিতে সুবিধা হয়, অর্থাৎ জীবের জৈব অভিব্যক্তিতে সহায়তা করে। অপত্য জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আগমনে সহায়তা করে। অপত্য জীবগুলো প্রতিকূল পরিবেশে খুব সহজেই নিজেদেরকে মানিয়ে নিতে পারে, অর্থাৎ এদের অভিযোজন ক্ষমতা বেশি। ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তিকরণ বা রিকম্বিনেশন অফ জিনস ঘটে থাকে। এরপরে চলে যাব 2 নম্বর কোশ্চেন, 3-2, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। ডিএনএ আরএনএ, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য সবসময় মাথায় রাখবে। আমাদের বর্তমান যে সিলেবাস হয়েছে 2017 থেকে যে পরীক্ষাগুলো হচ্ছে মাধ্যমিকের,
17, 18, 19, 20 চারটে পরীক্ষা হয়েছে। পার্থক্য সবসময় বিষয়কে উল্লেখ করে দেয় বা বৈশিষ্ট্যকে উল্লেখ করে দেয়, বৈশিষ্ট্য ভিত্তিক পার্থক্য দেওয়া হয়। তোমরা পার্থক্য সবসময় বৈশিষ্ট্য ভিত্তিক করে রেখে দেবে। যেমন পার্থক্যের বৈশিষ্ট্য মধ্যে এক, তোমরা ডিএনএ এবং আরএনএ পার্থক্য শর্করা দিয়ে একটা বলতে পারো, শর্করা দিয়ে বলতে পারো। 2 নম্বর নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন ক্ষারমূলক দিয়ে একটা বলতে পারো, কাজ দিয়ে একটা বলতে পারো, কাজ দিয়ে একটা বলতে পারো, কাজ দিয়ে একটা বলতে পারো। আবার তন্ত্রী, তন্ত্রী দিয়ে একটা বলতে পারো। ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ নামক 5 কার্বন যুক্ত শর্করা থাকে, এটাকে পেন্টোজ শর্করা বলা হয়, পেন্টোজ 5 কার্বন যুক্ত শর্করা। আরএনএ তে রাইবোজ নামক, রাইবোজ শর্করা থাকবে, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ থাকবে, ডিঅক্সিরাইবোজ শর্করা থাকবে, এটাও 5 কার্বন যুক্ত, 5C' 5 কার্বন যুক্ত, এটাও কিন্তু 5 কার্বন যুক্ত, 5C'। 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা থাকবে আরএনএ অণুতে, ডিঅক্সিরাইবোজ নামক 5 কার্বন যুক্ত শর্করা থাকবে। নাইট্রোজেন ক্ষারমূলক দিয়ে একটা পয়েন্টস হবে। ডিএনএ অণুতে নাইট্রোজেন ক্ষারমূলক হিসাবে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন থাকবে। এজিটিসি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন নামক ক্ষারমূলক থাকবে। আরএনএ অণুতে টি থাকবে না, তার পরিবর্তে ইউ এসে যাবে, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন। এজিইউসি থাকবে, এজিইউসি, টি এর পরিবর্তে ইউ এসে যাবে, এখানে ইউ মানে ইউরাসিল, ল থাকবে শেষে, এটা মাথায় রাখবে। আরো পার্থক্য হতে পারে, যেমন কাজ দিয়ে হতে পারে। ডিএনএ বংশগতির ধারক এবং বাহক হিসাবে প্রধানত কাজ করে, যদিও এটা যদিও কথাটা ঠিক বলা যাবে না। ডিএনএ এর প্রধান কাজ হচ্ছে বংশগতি ধারক এবং বাহক হিসাবে কাজ করা। আরএনএ এর ক্ষেত্রে যদিও কথা হতে পারে, আরএনএ প্রধানত কোষের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। তবে আরএনএ যুক্ত ভাইরাসের ক্ষেত্রে বংশগত উপাদান হিসাবে কাজ করে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে টোবাকো মোজাইক ভাইরাস, TMV। আবার প্রাণীর ক্ষেত্রে যদি যাই, ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাস, এরা আরএনএ যুক্ত, এদের বংশগত উপাদানগুলো হচ্ছে আরএনএ, এটা বংশগতির বাহক হিসাবে ক্ষেত্রে কাজ করে। তো মেন কাজ হচ্ছে আরএনএ এর কোষের প্রোটিন সংশ্লেষের সাথে করা, এটা একটু মাথায় রেখে দেবে। তন্ত্রী দিয়ে হতে পারে। ডিএনএ দ্বিকুণ্ডলীবদ্ধ, ডিএনএ দ্বিকুণ্ডলীবদ্ধ, তোমরা এই ধরনের একটা ছবি ডিএনএ তে দেখেছ, ডিএনএ তে দ্বিকুণ্ডলীবদ্ধ, আরএনএ এক কুণ্ডলীবদ্ধ, আরএনএ এক কুণ্ডলীবদ্ধ। দ্বিতন্ত্রী অর্থাৎ দ্বিকুণ্ডলীবদ্ধ, আরএনএ একতন্ত্রী বা এক কুণ্ডলীবদ্ধ। হ্যাঁ, মানে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সিঙ্গেল হেলিক্যাল স্ট্রাকচার, এদের গঠন দ্বিতন্ত্রী, এদের গঠন একতন্ত্রী। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য দেখো কোশ্চেনে ছিল, এটা অন্তত দুটো মিনিমাম মাথায় রাখার চেষ্টা করবে এবং অবশ্যই পার্থক্যের বৈশিষ্ট্য দিয়ে মাথায় রাখবে। এরপরে চলে যাও ফাইটো হরমোন। ফাইটো হরমোন, ফাইটন মানে উদ্ভিদ, যেমন জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, তোমরা নাম শুনেছ। উদ্ভিদের সব হরমোনগুলোকে একসাথে ফাইটো হরমোন বলা হয়, যেমন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, এগুলো ইথিলিন, তারপর হচ্ছে ফ্লোরিজেন, এগুলো উদ্ভিদ হরমোন সবই, এগুলোকে একসাথে বলা যে ফাইটো হরমোন। ফাইটো হরমোন মানে উদ্ভিদ হরমোনগুলোকে একসাথে বলা হবে, এটা একটু মাথায় রাখবে। নেক্সট চলে যাবে
অ্যাক্সন এবং ডেনড্রনের গঠনগত এবং কার্যগত পার্থক্য। পরে প্রশ্নটা দেখো, কোশ্চেনের মধ্যে অ্যাক্সন এবং ডেনড্রনের গঠনগত এবং কার্যগত পার্থক্য। আমরা যদি একটা নিউরনের ছবি নিয়ে ভাবি, অনেকটা এই টাইপের দেখতে হয়। তোমরা এর আগে স্নায়ুতন্ত্রের মধ্যে পড়েছো। যদি আমরা একটা নিউরনের ছবি নিয়ে ভাবি, তাহলে একটা এই টাইপের হয় নিউরনের ছবি। এটা ডেনড্রন, তার মুক্ত প্রান্তে ডেনড্রাইট থাকে, ডেনড্রনের মুক্ত প্রান্তে ডেনড্রাইট থাকে। এটা কোষ দেহের নিউক্লিয়াস, এর মধ্যে নিউরোপ্লাজম থাকে, তার মধ্যে আবার নিজিল দানা থাকে, আর এর গায়ে চর্বি দিয়ে তৈরি সাদা আবরণ থাকে, যাকে আমরা মাইলিন শীট বা মেডুলারি আবরণ বলি। এই যে দুটো আঁকলাম, এখানে দুইয়ের বেশি আঁকা যেতে পারে। মেডুলারি আবরণ বা মাইলিন শীট বা মেডুলারি আবরণ। এই মেডুলারি আবরণ বা মাইলিন শীটের উপরে আরেকটা আবরণ থাকে, তাকে বলা হয় নিউরিলেমা। এই যে এখানে যে কালারটা, নিউরিলেমা, এখানে সোয়ান সেল থাকতে পারে। নিউরিলেমা, এটা সোয়ান সেল। একদম শেষের দিকে কতগুলো শাখা থাকে, তার শেষ প্রান্ত বোতামের মতো ফোলা হয়, এন্ডব্রাশ বলা হয়, আর বোতামের মতো ফোলা অংশকে প্রান্ত গুটিকা বলে। তাহলে এই অ্যাক্সন এবং ডেনড্রনের গঠনগত আর কার্যগত পার্থক্য তোমাদের করতে হবে, গঠনগত এবং কার্যগত পার্থক্য। তাহলে আমরা বলতে পারি ডেনড্রনের মুক্ত প্রান্তে ডেনড্রাইট থাকে, অ্যাক্সনের একেবারে শেষের দিকে এন্ডব্রাশ থাকে এবং প্রান্ত গুটিকা থাকে। আচ্ছা, আরো বলতে পারি যে এটা গঠনগত মধ্যে অ্যাক্সনে মাইলিন শীট বা মেডুলারি আবরণ, নিউরিলেমা, সোয়ান কোষ সবই থাকে। ডেনড্রনের ক্ষেত্রে মাইলিন শীট, নিউরিলেমা এবং সোয়ান কোষ এটা থাকে না, এটাতে একটা বলতে পারি। নিজিল দানা দিয়ে একটা বলতে পারি। কোষ দেহের মধ্যে ক্ষার আসক্ত যে রাইবোজোম দানা থাকে তাকে নিজিল দানা বা নিজল দানা বলা হয়। নিজল দানা কোষ দেহে থাকবে এবং ডেনড্রনের মধ্যেও থাকবে। ডেনড্রনে নিজল দানা বা নিজিল দানা থাকবে। অ্যাক্সনের ক্ষেত্রে কিন্তু এটা এত পুরোটাই অ্যাক্সন, এটা থাকে না, নিজিল দানা থাকে না, নিজিল দানা থাকবে না। এটা একটা পয়েন্টস হতে পারে। গঠনগত পার্থক্য অনেক হতে পারে, এটা একটু মাথায় রাখবে। সব সময় বিষয় ভিত্তিক পার্থক্য মাথায় রেখে দেবে। কার্যগত পার্থক্য, ডেনড্রনকে বলা হয় সংজ্ঞাবহ প্রবর্ধক। এরা অন্য একটা নিউরন থেকে উদ্দীপনা নিয়ে কোষ দেহে পৌঁছে দেয়, এই জন্য সংজ্ঞাবহ প্রবর্ধক বলা হয়। অর্থাৎ অন্য একটি নিউরনের কোষ দেহ অথবা ডেনড্রন বা ডেনড্রাইট অথবা অ্যাক্সন থেকে উদ্দীপনাকে নিয়ে সেল বডি বা কোষ দেহে পৌঁছে দেবে। আর অ্যাক্সনকে বলা হয় চেষ্টীয় প্রবর্ধক। এরা কোষ দেহ থেকে উদ্দীপনা নিয়ে অন্য আরেকটা নিউরনকে দেবে। সেটা অন্য একটা নিউরনের কোষ দেহ হতে পারে, অন্য একটা নিউরন অ্যাক্সন হতে পারে, অন্য একটা নিউরনের ডেনড্রন তথা ডেনড্রাইট হতে পারে। তাহলে সংজ্ঞাবহ প্রবর্ধক মানে হচ্ছে ডেনড্রন, চেষ্টীয় প্রবর্ধক মানে হচ্ছে অ্যাক্সন এবং ডেনড্রনের গঠনগত এবং কার্যগত পার্থক্য তোমাদের জানতে হবে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এরপরে চলে যায় পরের প্রশ্ন, নার্ভ গ্যাংলিয়া মানে যে নিউরনের যে কোষ দেহ, এই যে নিউরনের কোষ দেহ, এটা তো আমরা বলবো সেল বডি বা কোষ দেহ, এটাকে আমরা কোষ দেহ বলে থাকি। কোষ দেহ বা সেল বডি, এটাকে অন্য কথা আবার সোমা বলা হয়, কিন্তু সহায়কার মহাকার। আবার এটাকে নিউরোসাইটনও বলা হয়। সোমা, এটাকে আবার নিউরোসাইটনও কিন্তু বলা হয়, নিউরোসাইটনও বলা যেতে পারে, বা নিউরোসাইটনও বলা যেতে পারে।
এতগুলো এদের নাম আছে, কোষ দেহ বা সেল বডি বা সোমা বা নিউরোসাইটল। এই কোষ দেহগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে পরস্পর যুক্ত হয়ে স্ফীত গোলাকার অংশ তৈরি করে, একে বলা হয় নার্ভ গ্যাংলিয়া। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে নিউরনের কোষদেহগুলো একত্রিত হয়ে যে স্ফীত ফোলা অংশ তৈরি করে তাকে বলা হয় নার্ভ গ্যাংলিয়া, বা শুধু গ্যাংলিয়াও বলা হয়। স্নায়ু গ্রন্থি বলা হচ্ছে বাংলাতে, স্নায়ু গ্রন্থি। এই নার্ভ গ্যাংলিয়া বা দুটো টাইপ আছে, একটা হচ্ছে অটোনমিক আর একটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল। অটোনমিক গ্যাংলিয়া বা নার্ভ গ্যাংলিয়া আর একটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল গ্যাংলিয়া। এই গ্যাংলিয়াগুলো থেকে নার্ভ তৈরি হয় আর এরা নিউরো সিক্রেশনে সহায়তা করে স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখতে সহায়তা করে। নিউরো সিক্রেশন মানে হচ্ছে এদের থেকে এক বিশেষ ধরনের তরল পদার্থ পরিত হয়, সেই তরল পদার্থ স্নায়ুতন্ত্রগুলোকে সিক্ত বা ভিজিয়ে রাখতে বা নরম রাখতে সহায়তা করে। এই নার্ভ গ্যাংলিয়া কাকে বলে এবং সেই সঙ্গে সঙ্গে একটু নার্ভ গ্যাংলিয়া সংক্রান্ত বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে লাভ হবে। এরপর সাইনোভিয়াল তরল, পরে কোশ্চেন দেখো সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল তরলের অবস্থান এবং কাজ বলেছে। সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইডের কাজ এসভিএফ, সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল ফ্লুইড বা এসভিএফ। তোমরা জানো যে অস্থি সন্ধি 3 রকমের হয়। অস্থি সন্ধি 3 রকমের হয়। একটা সচল, আর একটা হচ্ছে ঈষদ সচল, আর একটা হচ্ছে সচল, ঈষদ সচল, আর একটা সচল, আর একটা হচ্ছে এই অচল। প্রথমটা অচল বলবো, অচল অস্থি সন্ধি, আরেকটা হল ঈষদ সচল বলবো, আর একটা সচল অস্থি সন্ধি। এই সচল অস্থি সন্ধি প্রকোষ্ঠের মধ্যে এক বিশেষ ধরনের তৈলাক্ত তরল পদার্থ থাকে যা ওই অস্থি সন্ধি সংলগ্ন অস্থিগুলিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। একে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে সাইনোভিয়াল ফ্লুইড কোথায় থাকে? সচল অস্থি সন্ধি প্রকোষ্ঠের মধ্যে থাকে। যেমন কনুয়ের অস্থি সন্ধি, এই যে কনুয়ের অস্থি সন্ধি, আবার হাঁটুর অস্থি সন্ধিও কিন্তু সচল অস্থি সন্ধি। আবার যে শোল্ডার জয়েন্ট, যাকে আমরা বল সকেট সন্ধি বলে থাকি, ওরা সচল, এখানেও কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড থাকে। আবার পেলভিক সন্ধি বা আমরা অন্য কথা বলি বল সকেট সন্ধি, যেটা হচ্ছে শ্রোণীদেশে অবস্থান করে বা হিপ রিজিয়নে থাকে, এগুলো সব সচল অস্থি সন্ধি। এই সচল অস্থি সন্ধি প্রকোষ্ঠের মধ্যে যে বিশেষ ধরনের তৈলাক্ত বিচ্ছিলকারক তরল থাকে তাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে অস্থি সন্ধি সংলগ্ন অস্থিগুলোকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা। মানে এরা লুব্রিকেটিং অয়েলের মতো কাজ করে। তোমরা দেখবে যে সাইকেলে বা গাড়ি চাকাতে যেখানে বিয়ারিং থাকে, যেখানে বল থাকে, সেখানে একটু মোবিল লাগিয়ে দেওয়া হয় বা গ্রিজ লাগিয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে এটা মোবিলিটিটা বাড়িয়ে দেওয়া হয়, ফ্রিকশনটা কমিয়ে দেওয়া হয়। এই সচল অস্থি সন্ধি মানে হচ্ছে সাইনোভিয়াল সন্ধি, তার যে তরল সাইনোভিয়াল ফ্লুইড এবং এদের কাজ, এগুলো আলোচনা করা হলো। 3-এর যে কোশ্চেনগুলো, 3-এর 1 থেকে শুরু করে 3-এর 4 পর্যন্ত, আবার 3-এর 1-এ একটা অথবা আছে, 3-এর 4-এ একটা অথবা আছে। এই প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। আগামী দিন 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে এগুলো ভালো করে দেখতে থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।